সামনেই রাজ্যে ৩ আসনের রাজ্যসভা নির্বাচন। ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশনের তরফে তার নির্ঘণ্ট প্রকাশ করে দেওয়া হয়েছে এবং তারপর থেকেই প্রশ্ন উঠছিল যে বিজেপির তরফে এবারে রাজ্যসভায় কাদেরকে পাঠানো হবে, অর্থাৎ প্রার্থী কাদেরকে করা হবে। এবং যেমনটা সূত্রের খবর উঠে আসছিল যে এবারে উড়িষ্যা মডেল, অর্থাৎ উড়িষ্যায় যে সাম্প্রতিক রাজনীতি আমরা দেখতে পেয়েছি সেই উড়িষ্যা মডেলে নাকি অনুসরণ করা হবে বাংলায়। বর্তমানে তেমনটাই হয়েছে। প্রথমেই বলে নিই উড়িষ্যা মডেল কি। উড়িষ্যার সাম্প্রতিক রাজনীতিতে আমরা যেমনটা দেখেছিলাম, একেবারে বিজেডি দল অর্থাৎ বিজু জনতা দল তাদের ৩ জন সাংসদকে বিজেপিতে যোগদান করানো হয়েছিল, অর্থাৎ তারা ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেছিল এবং পরবর্তীতে এই রাজ্যসভায় বিজেপির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। সেই ৩ জন মমতা মোহন, দেবাশিস সামন্ত রায় এবং সুজিত কুমার। এই ৩ জন কিন্তু ধাপে ধাপে, প্রথমে মমতা মোহন তিনি কিন্তু ২০২৪ সালে এই বিজেডি ছেড়ে বিজেপিতে যোগদান করেন এবং সেই বছরই কিন্তু বিজেপির তরফে রাজ্যসভায় ফিরে আসেন সাংসদ হিসাবে। আবারও কিন্তু পরবর্তীতে সেই একই বছরে কিন্তু আমরা দেখতে পাই এই দেবাশিস কুমার, সেই বছরেই কিন্তু তিনিও বিজেডি থেকে পদত্যাগ বা ইস্তফা দেন এবং পরবর্তীতে ইস্তফা দেওয়ার পর বিজেপির তরফ থেকে তিনি আবারও রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন এবং চলতি বছরে যে ছবি আমরা দেখলাম দেবাশিস সামন্ত রায়, তিনিও কিন্তু এই রাজ্যসভা বিজেপি থেকে ইস্তফা দিয়ে বিজেপির হয়ে রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলে উড়িষ্যায় এখনো পর্যন্ত আমরা যে মডেল দেখে এসেছি, আবারও বাংলায় কিন্তু সেই একই মডেল চলতে পারে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু আজকে কিছুক্ষণ আগে পর্যন্ত যে ছবি আমরা পরিষ্কার দেখেছি, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে তৃণমূলের প্রাক্তন ৩ জন সাংসদ অর্থাৎ সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশচিক বড়াইক তারা কিন্তু বিজেপিতে যোগদান করেছেন এবং বিজেপিতে যোগদানের ঘন্টা খানেকের মধ্যে বিজেপির তরফে ঘোষণা করে দেওয়া হলো এবারে যে ৩ আসনের রাজ্যসভা নির্বাচন রয়েছে সেই ৩টে আসন থেকে এই ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৩ জনের নাম ইতিমধ্যে কিন্তু বিজেপির তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে যখন অমিত শাহ বঙ্গে এসেছিলেন, তখন থেকে কিন্তু রাজনৈতিক সমীকরণ বদলের গন্ধ পাওয়া যাচ্ছিল। রীতিমতো সেই উপলক্ষে কলকাতায় আসার পর সুখেন্দু শেখর রায়ের সঙ্গে অমিত শাহ সাক্ষাৎও করেছিলেন। এছাড়াও আমরা এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সুখেন্দু শেখর রায়ের বাবাকে নিয়েও মন্তব্য করতে শুনেছিলাম। তখনই কিন্তু মনে করা হচ্ছে তাহলে এবারে রাজনৈতিক সমীকরণের বদল হতে চলেছে এবং কোথাও গিয়ে রাজ্যসভার ক্ষেত্রে সুখেন্দু শেখর রায় যেহেতু তৃণমূলের রাজ্যসভার পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন সাংসদ পদ থেকে, তাহলে মনে করা হচ্ছিল বিজেপিতে তিনি যোগদান করতে চলেছেন। এবং কেবলমাত্র সুখেন্দু শেখর রায় একা নয়, অন্যদিকে সুস্মিতা দেবকেও আমরা হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করতে দেখতে পাই ঠিক ইস্তফা দেওয়ার কিছুদিনের মাথায় এবং সেই ক্ষেত্রেও জল্পনা একেবারে তুঙ্গে। যদিও মনে করা হয়েছিল যে যেহেতু তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন, এবার তাহলে অসমের রাজনীতিতে তিনি মনোনিবেশ করবেন, কিন্তু ওই যে বললাম রাজনীতি সমীকরণ বদল হয়েছে এবং বর্তমানে তারা বিজেপির তরফ থেকে রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই ঘোষণা কিন্তু করে দেওয়া হয়েছে। এই সুস্মিতা দেব একেবারে আমরা যেমনটা দেখে এসেছি, তিনি কিন্তু দুবারের সাংসদ। একেবারে ২০২১ সাল তখন তিনি সাংসদ ছিলেন কংগ্রেসের তরফ থেকে, পরবর্তীতে ২০২৩-এ গিয়ে তার একেবারে সাংসদ মেয়াদ শেষ হয় এবং তিনি ইস্তফা যেহেতু দিয়েছিলেন কংগ্রেস থেকে, পরবর্তীতে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে ২০২৪-এ তাকে আবারও রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পাঠানো হয় এবং ঠিক তারপরে বর্তমানে দাঁড়িয়ে এই সুস্মিতা দেবের রাজ্যসভার মেয়াদ কিন্তু ২০৩০ পর্যন্ত। কিন্তু তিনি ৩০ পর্যন্ত মেয়াদ থাকা সত্ত্বেও একেবারে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন এবং তার পরবর্তীতে আজকে তিনি বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে যোগদান করেছেন। অন্যদিকে আলিপুরদুয়ারের ভূমিপুত্র প্রকাশচিক বড়াইক, তিনিও কিন্তু আজকে বিজেপি রাজ্য সভাপতির হাত ধরে বিজেপিতে যোগদান করলেন এবং সম্পূর্ণ এই ঘটনার পর মনে করা হচ্ছে একেবারে উড়িষ্যা মডেলেই কিন্তু গোটা বিষয়টা এগোচ্ছে। উড়িষ্যার ক্ষেত্রে যেমন ৩ জন সাংসদকে ইস্তফা দেওয়ার পরে বিজেপিতে যোগদান করানো হয় এবং যোগদানের পর বিজেপির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তারা, ঠিক একই মডেল এবারে আমরা বাংলাতেও দেখতে পাচ্ছি। কিন্তু অনেকেই আবার মনে করছেন যে গোটা ঘটনার পিছনে অন্য রাজনৈতিক সমীকরণ রয়েছে। একেবারে আগামীতে বিজেপির তরফে কেন্দ্রের তরফে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর রয়েছে, যেই ক্ষেত্রে মেজরিটির ২/৩ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই ২/৩ একেবারে গঠন করার জন্যই কিন্তু বিজেপির এই রাজ্যসভায় তাদের পক্ষ থেকে ৩ জনকে পাঠানো লাভদায়ক হতে পারে বলেই কিন্তু মনে করা হচ্ছে। অর্থাৎ বিজেপির এখন মূল গুরুত্ব কিন্তু রাজ্যসভায় ২/৩ মেজরিটি আনা এবং যার জন্য এটাকে একটা পন্থা বলেই মনে করছেন বিভিন্ন মহলে। এখন দেখার বিষয় বিজেপি সত্যি কোন পন্থায় এগোচ্ছেন এবং কেন এই তৃণমূলের সাংসদদেরকেই আবারও নিজেদের তরফ থেকে রাজ্যসভায় পাঠাচ্ছেন তারা।
এর আগে আমরা দেখতে পেয়েছি যে আজকের এই যোগদানের পরে কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি আবারও ভালো তৃণমূল এবং খারাপ তৃণমূলের মধ্যে ভাগাভাগি হয়ে গেল এবং ভালো তৃণমূলরা বিজেপিতে জায়গা করে নিচ্ছেন? একটা সময় যেমন সিপিএম আমলে আমরা দেখেছিলাম যে সিপিএম এর পতনের পর একেবারে সেই সিপিএম এর লোকগুলো হঠাৎ করে রাতারাতি তৃণমূল হয়ে গেছিল। আবারও কিন্তু বিজেপি একেবারে নির্বাচনে জেতার পরে কিন্তু শ্রমিক ভট্টাচার্য যেমনটা বার্তা দিয়েছিলেন যে কোনো তৃণমূলীকে বিজেপিতে নেওয়া হবে না, কিন্তু আজকের এই ঘটনার পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি বিজেপিও এবার ভালো তৃণমূল খারাপ তৃণমূল ভাগাভাগি করছেন এবং ভালো তৃণমূলকে তারা দলে নিতে পারেন এমন কথা তারা চিন্তা করছেন? রীতিমতো কিন্তু এত বড় সিদ্ধান্তের পর আজকে শ্রমিক ভট্টাচার্যের সংবাদ সম্মেলনের পর থেকেই কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন দেখার বিষয় আগামীতে ঠিক এই যে বিল অ্যামেন্ডমেন্টের কথা বা বিল পাশের ক্ষেত্রে বিভিন্ন অ্যামেন্ডমেন্ট পাশের ক্ষেত্রে কি হয় সেটাই কিন্তু দেখার। সত্যি সত্যি কি এই সাংসদগুলোকে নিজের দলে নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় পাঠানো বা রাজ্যসভায় পাঠানো বিজেপির জন্য লাভদায়ী হয়? এ বিষয়ে নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।